বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীরা কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2026 এর বাংলা প্রথম পত্র সাজেশন ক্লাস আমরা শুরু করছি। 1 নং এমসিকিউতে রয়েছে কুহেলি শব্দের অর্থ। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। কুহেলি একটি তৎসম শব্দ যার সহজ অর্থ হলো কুয়াশা বা কুয়াশা জল। কবি সুফিয়া কামালের তাহারই পরে মনে কবিতায় শীতের কুয়াশাবৃত রূপ বোঝাতে কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী লাইনটি ব্যবহার করা হয়েছে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি কি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। রেইনকোট গল্পের পটভূমি কোন শহরের? রেইনকোট গল্পের পটভূমিটি কি ঢাকা শহরের। কোন শহরের? ঢাকা শহরের। রেইনকোট গল্পটি 1971 সালের মুক্তিযুদ্ধকালীন ঢাকার পটভূমিতে রচিত। গল্পের মূল চরিত্র ছিল কে? নুরুল হুদা। এবং কি গল্পের সব ঘটনাই কি ঢাকা কেন্দ্রিক। আমার শেষ যুদ্ধ পলাশীতেই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? মোহনলালের। কার? মোহনলালের। সিকান্দার আবু জাফরের শিয়াউদ্দৌলা নাটকে নবাবের বিশ্বস্ত ও বীর সেনাপতি মোহনলাল মীর জাফরের চরম বিশ্বাসঘাতকতার মুখেও শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে চেয়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে আমৃত্যু লড়াইয়ের এই অটল ঘোষণা দেন। কোন পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে শামসুর রহমান তার কর্মজীবন শুরু করেন? কোন পত্রিকা? এটা হবে হচ্ছে কি যে দৈনিক মর্নিং নিউজ পত্রিকা। দৈনিক মর্নিং নিউজ পত্রিকার কি সাংবাদিকতার মাধ্যমে শামসুর রহমান তার কর্মজীবন শুরু করেন। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছে বেশি কথার দ্বারা কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? ধর্মীয় গোঁড়ামিকে বোঝানো হয়েছে। ধর্মীয় গোঁড়ামিকে বোঝানো হয়েছে। সৈয়দ ওয়ালি উল্লাহ লাল সাধু উপন্যাসের এই বিখ্যাত উক্তিটি দিয়ে বোঝানো হয়েছে যে মোহাম্মদনগর গ্রামের মানুষের পেটের খিদে অর্থাৎ কি শস্যের চেয়ে ধর্মের বাহ্যিক লেবাস ও কুসংস্কার, যেটাকে আজ কি টুপি ও আগাছা বলা হচ্ছে, সেটার আধিক্য বেশি। এটি মানুষের অন্ধ ধর্মীয় গোঁড়ামির প্রতীক। আমার পথ প্রবন্ধে ফুটে উঠেছে। আমার পথ প্রবন্ধে ফুটে উঠেছে কি সত্যের স্বরূপ ফুটে উঠেছে। কি ফুটে উঠেছে? সত্যের স্বরূপ। কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে নিজের সত্যকে চেনার কথা বলেছেন। এখানে আমি বলতে অহংকার নয়, বরং নিজের ভেতরের সত্যের আত্মোপলব্ধি ও সত্যের স্বরূপ প্রকাশকে বোঝানো হয়েছে। রেনকোট গল্পে তোড় দিয়া শব্দের অর্থ কি? তোড় দিয়া শব্দের অর্থ হচ্ছে কি ভেঙে ফেলেছে। কি ভেঙে ফেলেছে। রেইনকোট গল্পে তোড় দিয়া এটিকে আঞ্চলিক বা উর্দু মিশ্রিত শব্দ বন্ধ, যার অর্থ হলো কি ভেঙে চুরমার করে ফেলা। পাকিস্তানি মিলিটারিরা যেভাবে ক্র্যাকডাউনের রাতে বা ডিনামাইট দিয়ে ব্রিজ কালভার্ট উড়িয়ে দিয়েছিল, সেই প্রসঙ্গেই কি এটি ব্যবহৃত হয়েছে তোড় দিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির প্রধান কে? কাশিমবাজার কুঠির প্রধান হচ্ছে কে? উইলিয়াম ওয়াটসন। কে? উইলিয়াম ওয়াটসন। সিরাজউদ্দৌলা নাটকে মুর্শিদাবাদের নিকটবর্তী কাশিমবাজার কুঠির প্রধান ছিলেন কে? উইলিয়াম ওয়াটসন। নবাবের নির্দেশে যখন এই কুঠি আক্রমণ করা হয়, তখন কি ওয়াটসন আত্মসমর্পণ করতে কি বাধ্য হন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন? কবি কি বোনের মৃত্যুর কথা বলেছেন। কার মৃত্যুর কথা বলেছেন? বোনের। আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির ভাষায় আমি আমার বোনের মৃত্যুর কথা বলছি, যখন পরের মরণ তাকে স্পর্শ করলো। এখানে বোন মূলত শোষিত, লাঞ্ছিত এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলার নারীর প্রতীক। সোনার তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল কি অনন্ত কাল স্রোত এর প্রতীক। অনন্ত কাল স্রোতের প্রতীক। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে চারদিকের হিংস্র ও রাক্ষসে কাল স্রোতকে বোঝানো হয়েছে, যা মানুষের জীবনকে গ্রাস করতে এগিয়ে আসছে। মানুষ মরণশীল এবং সময়ের এই স্রোতকে কি কেউ রুখতে পারে না। সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? সোনার ধান হচ্ছে কি সৃষ্টিকর্মের প্রতীক। কিসের প্রতীক? সৃষ্টিকর্মের প্রতীক। কবিতায় কৃষক সারা জীবন ধরে যে সোনার ধান ফলায়, তা হলো কি মানুষের আজীবনের সাধনা ও সৃষ্টিকর্ম। মহাকাল মানুষের সৃষ্টিকর্মকে সাদরে গ্রহণ করে তরিতে তুলে নেয়, কিন্তু রক্ত মাংসের মানুষকে জায়গা দেয় না। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? কোন ছন্দে? এটিও কি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? লেখকের কি মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
মানব কল্যাণ প্রবন্ধটি কি মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নিচের হাত বলতে কাকে বোঝানো হয়েছে? কাকে? গৃহীতাকে বোঝানো হয়েছে। গৃহীতা বা গ্রহীতাকে কি বোঝানো হয়েছে নিচের হাত বলতে? প্রবন্ধের একটি বিখ্যাত উদ্ধৃতি দেওয়া হয়েছে, উপরের হাত সবসময় নিচের হাতের চেয়ে শ্রেষ্ঠ। এখানে উপরের হাত হলো দাতা বা অনুগ্রহকারী, আর নিচের হাত হলো কি প্রার্থী বা গ্রহীতা। আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কোনটি? আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য হচ্ছে কি ব্যক্তি সত্তার জাগরণ। কি? ব্যক্তি সত্তার জাগরণ। আমার পথ প্রবন্ধে খুবই দেখিয়েছেন কিভাবে পরালম্বন ছেড়ে নিজের সত্যকে চিনে আত্মনির্ভরশীল হওয়া যায়, অর্থাৎ নিজের ভেতরের ব্যক্তি সত্তাকে জাগিয়ে তোলাই কি এই প্রবন্ধের মূল উদ্দেশ্য। মোহাম্মদনগরের আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? মসজিদ ছিল কোথায়? গারো পাহাড়ে। কোথায়? গারো পাহাড়ে। উপন্যাসের শুরুতে মসজিদের মধুপুর গড়ের পাশে শস্যহীন গারো পাহাড় এলাকার এক দুর্গম অঞ্চলের বর্ণনা করা হয়েছে, যেখানে না খেয়ে অতি কষ্টে দিনাতিপাত করার পরই সে ভাগ্য অন্বেষণে মোহাম্মদনগর গ্রামে আসে। রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক? রেইনকোট হচ্ছে কি দেশপ্রেমের প্রতীক। কিসের প্রতীক? দেশপ্রেম এর প্রতীক। গল্পের রেইনকোটটি ছিল মুক্তিযোদ্ধা মিন্টুর। সাধারণ ও ভীতু প্রকৃতির শিক্ষক নুরুল হুদা যখন এই রেইনকোটটি গায়ে জড়ান, তখন তার মধ্যে মিন্টুর বীরত্ব, সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয়। ফলে কি রেইনকোটটি এখানে কি দেশপ্রেমের প্রতীক। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদক এর নাম কি? ইংরেজি অনুবাদকের নাম কি? সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই কি এটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং নাম দেওয়া হয়েছিল কি ট্রি উইদাউট রুটস। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান হচ্ছে কি দুমকায়। কোথায়? দুমকায়। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে হলেও তার জন্ম হয়েছিল 1908 সালের বিহারের সাঁওতাল পরগনার দুমকা নামক স্থানে, যেখানে কি তার বাবা চাকরি সূত্রে কর্মরত ছিলেন। প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন? কি দান করেছেন? ফুল দান করেছেন। কি? ফুল দান করেছেন। অর্থাৎ কি কবি অনিষ্টকারীর অনিষ্ট না করে মায়ায় তাকে আপন করে নিতে চান। রাইসুল জোহালা অর্থ কি? রাইসুল জোহালা অর্থ হচ্ছে কি যে মূর্খদের সর্দার। এর অর্থ কি? মূর্খদের সর্দার। সিরাজউদ্দৌলা নাটকে মিরন বা লর্ড ক্লাইভের ছদ্মবেশী গুপ্তচর উমিচাঁদের কর্মচারী নারায়ণ সিং এই ছদ্মনাম নিয়েছিলেন রাইসুল জোহালা। এটি একটি আরবি শব্দবন্ধ যার আক্ষরিক অর্থ কি মূর্খদের সর্দার বা বোকাদের প্রধান। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বর্ণমালাকে কি নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। কিসের সঙ্গে? নক্ষত্রের সঙ্গে। মায়ের ভাষা বর্ণমালাকে কি কবি নক্ষত্রের সাথে তুলনা করেছেন। সত্যিকার মানব কল্যাণ কোন ধরনের চিন্তা ভাবনার ফসল? কোন ধরনের? মহৎ চিন্তা ভাবনার ফসল। মানব কল্যাণ প্রবন্ধে লেখক বলেছেন, উপর দয়া বা দান খয়রাত করা সত্যিকারের মানব কল্যাণ নয়। এর জন্য প্রয়োজন এক গভীর ও মহৎ মমত্ববোধ এবং কি উন্নত চিন্তা ভাবনা। লাল সালু উপন্যাসে রহিমাকে তুলনা করা হয়েছে মজিদের ঘরের ড্যাশের সঙ্গে। কিসের সঙ্গে? খুঁটির সঙ্গে। কিসের সঙ্গে? খুঁটির সঙ্গে। মজিদ তাকে ঘরের খুঁটির মতোই নির্ভরযোগ্য ও শক্ত মনে করে, যার উপর কি পুরো ঘরের ভরসা রাখা যায়। কাটারি শব্দের অর্থ। কাটারি শব্দের অর্থ কি? দা। কি? দা। কাটারি বা কাটারি ছুরি হলো বাঁকা বা এক ধরনের কি ধারালো বড় ধরনের দা বা অস্ত্র, যা গাছপালা কাটা ও দৈনিক দিন গৃহস্থালির কাজে কি ব্যবহৃত হয়। অলক শব্দের অর্থ হলো অলক শব্দের অর্থ কি অলক্ষ্য। কি? অলক্ষ্য। অলক শব্দটি মূলত অলক্ষ্য শব্দের তদ্ভব বা কাব্যিক রূপ, যার অর্থ সহজে চোখ পড়ে না বা যা অদৃশ্য অলক্ষ্য। তাহারই পরে মনে কবিতায় অলক দৃষ্টিতে কবি সদূর পানে চেয়েছিলেন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? কিসের? পলিমাটির সৌরভ ছিল। কিসের সৌরভ? পলিমাটির সৌরভ ছিল। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। কবির পূর্বপুরুষেরা ছিলেন কি বাংলারই খেটে খাওয়া ভূমিপুত্র বা কৃষক।
তাই তাদের হাতে কি পলিমাটির সুবাস লেগে থাকতো। রেইনকোট গল্পে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বলতে বোঝানো হয়েছে কি রাষ্ট্রদ্রোহী কাজ। কি বোঝানো হয়েছে? রাষ্ট্রদ্রোহী কাজ। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর দৃষ্টিতে বাঙালিদের স্বাধিকার আন্দোলন বা মুক্তিযোদ্ধাদের সহায়তাকরণ ছিল কি সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড। নফরমানি করিও না, খোদার ওপর তোয়াক্কল রাখো। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? মুজিদের। কার? মুজিদের। লাল সালু উপন্যাসে যখন গ্রামের মানুষ বা আক্কাসেরা আধুনিক স্কুল প্রতিষ্ঠা করতে চায় কিংবা ধর্মীয় বিষয়ে মুজিদের কথার বাইরে যেতে চায়, তখন মুজিদ ধর্মের ভয় দেখিয়ে এবং কি খোদাকে ঢাল বানিয়ে এই সংলাপটি করেন। কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে কি জনশ্রুতি। কি? জনশ্রুতি। কিংবদন্তি শব্দটি হলো এমন কোনো ইতিহাস বা গৌরব গাথা যা মানুষের মুখে মুখে যুগ যুগ ধরে চলে আসছে। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে কে গিয়েছিলেন? বিনু দাদা। কে? বিনু দাদা। বিলাসী গল্পের ন্যাড়া কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত? কত ক্রোশ? 2 ক্রোশ পথ স্কুলে যেত হেঁটে। এটা কি প্রবন্ধতে উল্লেখ আছে। গল্পের শুরুতেই বলা আছে যে তারা প্রতিদিন 4 ক্রোশ যাতায়াত করত, মানে কি 2 ক্রোশ যাইতো আবার 2 ক্রোশ কি হেঁটে আসতো। আগুনের ঝান্ডা কি? আগুনের ঝান্ডা হচ্ছে কি অগ্নি পতাকা। ঝান্ডা শব্দের অর্থ পতাকা, সুতরাং আগুনের ঝান্ডা বলতে বিদ্রোহ, বিপ্লব ও দাবদাহের অগ্নি পতাকা কি বোঝানো হয়েছে। রেইনকোট গল্পের স্টেট বাসের রং কি ছিল? কি ছিল? লাল কালার, লাল রং ছিল। রেইনকোট গল্পে কি উল্লেখ রয়েছে বৃষ্টির দিনে ঢাকা শহরের রাস্তায় ডাবল ডেকার স্টেট বাসগুলো যেন লাল রঙের বিশালাকার কোনো জলজ জীব এর মতো কি ভেসে বেড়াচ্ছিল। হরিশ কোথায় কাজ করে? হরিশ কি কানপুরে কাজ করে। অপরিচিতা গল্পে উল্লেখ রয়েছে কি হরিশে কি কানপুরে কাজ করে। রম্ভা কি? রম্ভা অর্থ কি? রম্ভা অর্থ কলা। রম্ভা একটি তৎসম শব্দ যার প্রতিশব্দ হচ্ছে কি কলা বা কদলী। আমার প্রবন্ধে কোনটিকে সবচেয়ে বড় ধর্ম বলা হয়েছে? কোনটিকে? মানুষ ধর্মকে কি সবচেয়ে বড় ধর্ম বলা হয়েছে। কাজী নজরুল ইসলাম সমাজে প্রচলিত ধর্মের বাহ্যিক ভেদাভেদের চেয়ে মানুষের মধ্যকার সম্প্রীতি ও মানুষ ধর্ম বা মানবতাকে কি সবচেয়ে বড় ধর্ম হিসেবে কি আখ্যা দিয়েছেন। অপরিচিতা গল্পে পণ্ডিত মশাই অনুপমকে কোন ফুলের সঙ্গে তুলনা করতেন? কোন ফুল? শিমুল ফুলের সাথে তুলনা করতেন। কোন ফুল? শিমুল ফুল। গল্পে অনুপমের রূপের প্রশংসা করতে গিয়ে পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল বা মাকাল ফলের সাথে তুলনা করতেন। এর অর্থ হলো দেখতে অত্যন্ত সুন্দর হলেও ভেতরে কোনো গুণ বা কাজের জিনিস নেই। রেইনকোট গল্পের রেইনকোটটি কার? রেইনকোটটি আসলে কার? রেইনকোটটি হচ্ছে কি মুক্তিযোদ্ধা মিন্টুর, যিনি কে ছিলেন? নুরুল হুদার শ্যালক। কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমার পথ প্রবন্ধটি কি রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। রেইনকোট গল্পের কথক নুরুল হুদা কয়বার বাড়ি পাল্টায়? কয়বার? 4 বার বাড়ি পাল্টায়। 1971 সালের মুক্তিযুদ্ধের গোলযোগ ও মিলিটারিদের তল্লাশির ভয়ে ভীতু প্রকৃতির নুরুল হুদা 1 বছরের মধ্যে মোট 4 বার নিজের বাসা পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন। রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট বলতে বোঝানো হয়েছে কি মুক্তিযোদ্ধাদের। কাদের? মুক্তিযোদ্ধাদের। পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা মুক্তিযোদ্ধাদের মিসক্রিয়েন্ট বা দুষ্কৃতিকারী, সন্ত্রাসী বলে ডাকত। তাই তারা ছোট। ছোট কেন? কেন ছোট? জীবিকার জন্য। বিলাসী গল্পে পল্লীগ্রামের ছেলেদের শিক্ষার দুরবস্থার কথা বলতে গিয়ে লেখক জানান পেটের দায়ে বা জীবিকার তাগিদে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ছেলেদের কি বহুদূর হেঁটে স্কুল ছুটতে হতো। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? উমিচাঁদের। কার? উমিচাঁদের। নবাবের দরবারে ষড়যন্ত্রের এক পর্যায়ে যখন ইংরেজদের ভীরুতা ও চাতুর্যের
প্রসঙ্গ আসে তখন কি ধূর্ত ব্যবসায়ী উমিচাঁদ ব্যঙ্গ করে লর্ড ক্লাইভ বা ইংরেজদের উদ্দেশ্যে এই সংলাপটি বলেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় প্রতিফলিত হয়েছে কি দেশাত্মবোধ। কি প্রতিফলিত হয়েছে? দেশাত্মবোধ। 1969 সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত এই কবিতায় ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলনের প্রতি বাঙালির তীব্র দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা কি ফুটে উঠেছে। সবচেয়ে বড় দাসত্ব কোনটি? সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে কি পরালম্বন। কি পরালম্বন? আমার প্রবন্ধে কবি নজরুল বলেছেন, নিজের সত্যকে না চিনে অন্য কারোর উপর অন্ধভাবে নির্ভর করা বা পরালম্বনই হলো কি মানুষের সবচেয়ে বড় দাসত্ব। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, উক্তিটি কার? উক্তি হচ্ছে কার? রহিমার। কার? রহিমার। মহাবতনগর গ্রামে যখন মজিদ খরা ও শিলাবৃষ্টির অজুহাতে মানুষের উপর ধর্মীয় ফতোয়া দিচ্ছিল, তখন মজিদের প্রথমা স্ত্রী রহিমা মজিদের অলক্ষ্যে মানবিকভাবে এই উক্তিটি করে। মোদাচ্ছের কথাটির অর্থ হচ্ছে কি নাম না জানা। কি নাম না জানা? মোদাচ্ছের শব্দের অর্থ হলো চাদরাবৃত বা নাম না জানা কোনো ব্যক্তি। লাল সালু উপন্যাসের মজিদ গ্রামের মানুষকে ধোঁকা দিতে কোনো অলৌকিক নাম না জানা পীরের মাজার বলে কি প্রচার করছিল। মাকে নিয়ে অনুপম কোথায় যাচ্ছিল? তীর্থে যাচ্ছিল। কোথায়? তীর্থে। অনুপম ও তার মা ট্রেনের ফার্স্ট ক্লাসে চড়ে হিন্দু ধর্মীয় প্রথা অনুযায়ী তীর্থ ভ্রমণে যাচ্ছিল। পথিমধ্যে স্টেশনে কল্যাণীর সাথে কি তাদের প্রথম দেখা হয়। মাসিপিসি গল্পে ব্যবহৃত পাশুটে শব্দের অর্থ কি ছাই বর্ণ। কোন বর্ণ? ছাই বর্ণ। মাসিপিসি গল্পে আহ্লাদের জীবনের চরম অত্যাচার ও অপুষ্টির কারণে তার ফ্যাকাশে ও বিবর্ণ মুখকে বোঝাতে পাশুটে বা ছাইয়ের মতো রং শব্দটি ব্যবহার করা হয়েছে। তোলা শব্দটি মাসিপিসি গল্পে যে অর্থে ব্যবহৃত হয়েছে খাজনা অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে? খাজনা অর্থে। গল্পের বাজারের তোলা বা হাটের তোলা বলতে বোঝানো হয়েছে ব্যবসায়ী বা বিক্রেতাদের কাছ থেকে আদায় করা এক ধরনের খাজনা বা করের অংশ। আমার প্রবন্ধে পরালম্বন বলতে কি বোঝানো হয়েছে? যে পরনির্ভরতা। কি বোঝানো হয়েছে? পরনির্ভরতা। পর যোগ অবলম্বন অর্থ কি পরালম্বন, যার আক্ষরিক অর্থ হচ্ছে কি অন্যের ওপর নির্ভর করা বা পরনির্ভরতা। আত্মিক শব্দের অর্থ কি মনোজাগতিক। কি মনোজাগতিক? আত্মিক শব্দটির ভূৎপত্তিগত অর্থ হলো আত্মার সাথে সম্পর্কিত হলেও সাহিত্যিক বা প্রায়োগিক অর্থে এটি মানুষের অভ্যন্তরীণ মন বা মনোজাগতিক অনুভূতির সাথে কি যুক্ত। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এখানে কবির কোন সত্তাটি প্রকাশিত হয়েছে? প্রেম ও দ্রোহ, এই দুইটি সত্তা কি প্রকাশিত হয়েছে। কবি কাজী নজরুল ইসলামের চেতনায় একদিকে ছিল বাঁশির সুর ও ভালোবাসার প্রেম, অন্যদিকে কি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের তুর্যনাদ অর্থাৎ কি দ্রোহ। এই এক লাইনেই নজরুলের কবি সত্তার এই দুটি রূপই কি প্রকাশিত হয়েছে। তাহারই পরে মনে কবিতায় মাধবী শব্দের অর্থ কি? মাধবী শব্দের অর্থ হচ্ছে কি এক প্রকার ফুল। মাধবী হলো এক ধরনের সুগন্ধি সাদা হালকা হলুদ রঙের বসন্তকালীন ফুল মাধবী লতা। তাহারই পরে মনে কবিতায় বসন্তের আগমনে এই ফুলের সুবাসের কথা কি বলা হয়েছে। ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতার পটভূমি কি? পটভূমি হচ্ছে কি গণ অভ্যুত্থান। কি গণ অভ্যুত্থান? নাম দেখেই বোঝা যাচ্ছে যে 1969 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং আসাদের আত্মত্যাগের ঘটনাকে কেন্দ্র করে কি শামসুর রহমান এই কালজয়ী রচনাটি বা কবিতাটি রচনা করেন। তাহারই পরে মনে কবিতায় কার আগমনী গানের কথা বলা হয়েছে? কার? বসন্তের আগমনী গানের কথা কি বলা হয়েছে। শীতের বিদায়ের পর প্রকৃতিতে যখন বসন্তের আগমন ঘটে, কবি তখন তার কি প্রয়াত স্বামীর শোকে মুহ্যমান থাকায় বসন্তের সেই আগমনী গান বা বন্দনা কি করতে ভুলে যান। লাল সালু উপন্যাসের মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কি? জমিলা। কি জমিলা? মজিদের প্রথম স্ত্রীর নাম ছিল রহিমা, যে ছিল কি শান্ত ও অনুগত, আর মজিদের
মজিদ কি তার আধিপত্য টিকিয়ে রাখতে ও বংশবৃদ্ধির আশায় পরবর্তীতে চঞ্চল ও অল্প বয়সী জমিলাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে কি ঘরে তোলে। ধান দিয়ে কি হইবে মানুষের জান যদি না থাকে, উক্তিটিকার রহিমার। এটা আমরা আগেও পড়েছি, প্রশ্নটি হয়তো রিপিট হয়ে গেছে। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? উক্তিটিকা হচ্ছে কি মির্জাফরের। কার? মির্জাফরের। সিরাজউদ্দৌলা নাটকে লর্ড ক্লাইভ ও অন্যান্য ইংরেজদের সাথে ষড়যন্ত্রের টেবিলে বসে চরম মুনাফিকের অভিনয় করতে গিয়ে মির্জাফরের কৃত্রিম অনুশোচনা দেখিয়ে কি এই সংলাপটি দেন। সিরাজউদ্দৌলা নাটকে যে পাখির ডাক অশুভ বলে বিবেচিত, কোন পাখির ডাক? পেঁচার ডাক অশুভ বলে কি বিবেচিত। নাটকের শুরুতেই যুদ্ধের আগের রাতে অমঙ্গল বা অশুভের প্রতীক হিসেবে নিশাচর পাখি পেঁচার ডাকের কথা উল্লেখ করা হয়েছে, যা কি নবাবের আসন্ন পতনের ইঙ্গিত দেয়। হলোওয়েল কে ছিলেন? কোম্পানির ডাক্তার। কে ছিলেন? কোম্পানির ডাক্তার। জন হলোওয়েল ছিলেন মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সার্জন বা ডাক্তার, যিনি পরবর্তীতে কি সাময়িক গভর্নর হন কলকাতার। সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজের হত্যাকারী ছিলেন। নবাব সিরাজের হত্যাকারী কে ছিলেন? মোহাম্মদী বেগ। কে ছিলেন? মোহাম্মদী বেগ। পলাশীর যুদ্ধের পর মির্জাফরের পুত্র মিরানের আদেশে আর্থিক লোভে নবাব সিরাজউদ্দৌলাকে অত্যন্ত নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছিল এই মোহাম্মদী বেগ, যাকে নবাবের পরিবারই কি একসময় আশ্রয় দিয়েছিল। তো এই ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2026-এর বাংলা প্রথম পত্র সাজেশন ক্লাস। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। বাংলা দ্বিতীয় পত্র ক্লাসটি আসছে, সাথে আসছে কি জিকে ক্লাস। ধন্যবাদ সকলকে।